সুপর্ণা দেবী এবং রঞ্জিত বাবুর 3 ছেলে সুখদেব, রতন এবং মানিকের বিয়ে 3 ভাবে হয়েছিল। অর্থাৎ টুম্পার সাথে সুখদেবের লাভ ম্যারেজ, রতন এবং মনির অ্যারেঞ্জ ম্যারেজ এবং মৌসুমী ও মানিকের কোর্ট ম্যারেজ। 3 ছেলের বিয়ে হয়ে যাবার পর সুপর্ণা দেবী বেশ নিশ্চিন্ত মনে বলেন, যাক, আমার 3 ছেলের বিয়ে হয়ে গেছে আর আমার 3টে বৌমা বাড়িতেও এসে গেছে। আমার সব থেকে বড় দায়িত্ব এখন শেষ। এবার থেকে আমি নিশ্চিন্তে খাবো দাবো আর আরাম করব। আমার 3 বৌমাই সংসার সামলাবে। সুপর্ণা দেবী 3 বৌমা একে অপরের থেকে অনেকটাই আলাদা ছিল। তার বড় বৌমা টুম্পা বিউটিশিয়ান ছিল, তাই সাজগোজ করা, সবাইকে সাজানো, এছাড়া কারো কোমর ব্যথা, হাত ব্যথা, মাথা ব্যথা হলে মাসাজ করা, ছোটখাটো টোটকা এসব খুব ভালো করেই করত। মেজ বৌমা খুব সংসারী মেয়ে ছিল, অর্থাৎ বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবার কাপড় চোপড় গোছানো এবং পরিপাটি করে সবকিছু সাজিয়ে রাখা তার স্বভাব ছিল। অন্যদিকে ছোট বৌমা মৌসুমী সবার থেকে বেশি শিক্ষিত ছিল। সে স্কুলে পড়াতো এবং শিক্ষকতার পাশে বাড়ির সমস্ত ছোট বড় কাজ সে করত, যেমন বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ, কাগজপত্র, ডকুমেন্টস ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করা, এসব সে করত। একদিন তাদের বাড়িতে সুপর্ণা দেবীর ছোট বোন অপর্ণা দেবী আসেন। আরে দিদি, কি খবর গো তোমার? বাড়িতে 3-3টে বৌমা হয়ে গেছে বলে একেবারে যে খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছো। বলি, বৌমারা খুব আদর যত্ন করে খাওয়াচ্ছে বুঝি? আরে বাবা, 2-4 দিন ফোন করিনি বলে খবর নেওয়া বন্ধ করে দিয়েছি ভাবছিস? এই বিয়ে ঝামেলায় কদিন কেটে গেল, তারপর এটা ওটা সেটা। জানিস তো, সংসারে মানুষ বাড়লে দায়িত্বও বেড়ে যায়। সে তোমার দায়িত্ব বেড়েছে জানি, তবে কাজ তো অনেক কমেছে। তা তোমার বৌমারা সব কাজকর্ম ঠিকঠাক করে তো, নাকি সারাদিন শুয়ে শুয়ে ফোন ঘাটে? আরে না না, আমার বৌমারা ওরকম নয়। 3 জনেই একেবারে গুণবতী। ওরা প্রত্যেকে নিজেরা নিজেদের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছে। তা হ্যাঁ গো, আমি শুনেছি তোমার 3 বৌমা নাকি 3 ধরনের ট্যালেন্টেড। তা ওরা খাবার দাবার ভালো করে রান্না করতে পারে তো? মানে তোমাকে বেশ ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে তো? ঠিক এমন সময় 3 বৌমা হাতে চায়ের কাপ, পকোড়া এবং চিপস নিয়ে আসে। মাসিমা কেমন আছেন? আমি আপনার জন্য চা বানিয়ে এনেছি, এই নিন। মাসিমা, আমি আপনার জন্য পকোড়া বানিয়ে এনেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। মাসিমা, এই দেখুন, আমি এই চিপসটা আজকেই মার্কেট থেকে কিনে এনেছি, একেবারে ফ্রেশ আর হেলদি। বৌমা, তা তোমরা চিপস পকোড়া ছাড়া আর কিছু করতে পারো তো, নাকি শুধু এগুলোই পারো? আরে বাবা, ওদের এই সবে নতুন নতুন বিয়ে হয়েছে, এখন থেকে কি সবকিছু পারবে নাকি? তাছাড়া আমি ওদেরকে অত চাপ দিইনি। কিছুদিন যাক, তারপর ওরা নিজেরাই সবকিছু শিখে নেবে। দেখো বৌমা, তোমার শাশুড়ি কিন্তু যথেষ্ট নরম মনের মানুষ, তাই তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছে, বুঝলে? অন্য কোনো শাশুড়ি হলে না এসব কিন্তু সহ্য করতো না। আর সব থেকে বড় কথা হলো, বাড়ির শাশুড়ি, শ্বশুর, স্বামী এদের মন জয় করতে হলে ভালো ভালো রান্না করতে হয়। সেই পুরনো কথা আছে না, স্বামীর মনের রাস্তা তার পেট থেকে শুরু হয়, কথাটা কিন্তু 100% সত্যি। অপর্ণা দেবী এভাবেই 3 বৌমার মনের রান্না নিয়ে একটি বিরাট ছবি তৈরি করেন। 3 জন ভাবতে থাকে যে ভালো করে রান্না করলেই বুঝি সংসারে সব থেকে ভালো হওয়া যায়। সবার নজরে ভালো হওয়ার জন্য তারা মনে মনে চিন্তা করে, মাসিমা একদম ঠিক কথা বলেছে, এখন তো দেখছি রান্না বান্না আগে আমাকে ভালো করে শিখতে হবে, আর বাড়িতে সব থেকে ভালো বইয়ের কেতাবটা আমাকেই জিততে হবে। সব থেকে ভালো রান্না তো আমিই পারবো, আমার ডান হাতে তিল আছে। আমার মা বলতো, যার ডান হাতে তিল থাকে সে সবার থেকে ভালো রান্না করতে পারে, আর সবাই শুধু আমার রান্নার সুনাম করবে। আহা, ভাবতেই কত ভালো লাগছে। মৌসুমী, তোকে কিন্তু ভালো রান্না করতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে তুই শুধু পড়াশোনাতে সবার সেরা নয়, রান্না বান্নাতেও সব থেকে ভালো। এই বাড়ির তোকে 1 নম্বর বইয়ের ট্রফিটা জিততেই হবে। পরের দিন সুপর্ণা দেবী রান্নাঘরে ঢুকেছিলেন, তখনই 3 বৌমা তার সামনে আসে আর বলে, মা, আমি ভাবছি আজ থেকে আমি রান্নাটা করব। এমনিতেও আমি বাড়ির বড় বউ, সবসময় ছোটখাটো কাজ করতে আমার একেবারে ভালো লাগে না। বাড়ির রান্নার দায়িত্বটা তো আমাকেই নিতে হবে, তাই না? কেন দিদি, তোমাকে একাকে কেন নিতে হবে? আমিও তো বাড়ির বউ, তাই আজ থেকে আমিও রান্না করব। মানে আমার মনে হয় আমার হাতে রান্নাটা সবাই পছন্দ করবে। কেন গো, শুধু তোমরা দুজনে রান্না করবে? আমিও তো সবার জন্য রান্না করব।
আমি ঠিক করেছি আজ থেকে আমি সবার জন্য রান্না করব। এমনিতেও রান্না বান্না করতে আমার বেশ ভালো লাগে। আমি জানি রান্নাটা না আমি বেশি ভালো পারবো। তিন বৌমার কথা শুনে সুপর্ণা দেবী মনে মনে খুব খুশি হয় আর বলে, দেখো বৌমা, তোমরা তিনজনে রান্না বান্না করতে চাইছো সেটা খুব ভালো কথা, কিন্তু আমি চাইছিলাম তোমরা আগে একটু একটু করে রান্নাটা শিখে নাও। মা, রান্না শেখার আবার কি আছে? রান্না মোটামুটি সবাই জানে। আপনি আমাদের হাতে ছেড়ে দিন, আমরা সব ঠিক করে নেব। টুম্পার সাথে সাথে বাকি দুই বৌমারাও নিজেরা রান্না করবে বলে জেদ করে। তখন সুপর্ণা দেবী তাদের হাতে রান্নার দায়িত্ব দিয়ে চলে আসেন। কিছুক্ষণ পর তারা ডাইনিং টেবিলে পরোটা আলুর দম সাজিয়ে রাখে এবং সবাইকে খেতে ডাকে। পরোটা দেখে সুপর্ণা দেবী বলেন, এ কি বৌমা, এই পরোটাটা কি করেছে? কাঁচা আর আধ পোড়া, আর এতে তো একটুকু নুনও হয়নি। একেবারে ভালো হয়নি পরোটাটা। মা, পরোটাটা তো আমি করিনি, আমি শুধু আটাটা মেখে দিয়েছিলাম, বাকি ওরা দুজন করেছে। এই দেখো তোমরা কিরকম পরোটা করেছো গো। এবার সবাই কি করে এই পরোটাটা খাবে বলো তো? আরে আমাকে দোষ দিচ্ছ কেন? আমি তো পরোটাটা শুধু বেলে দিয়েছিলাম, বাকি আমার কোনো দায়িত্বই ছিল না। বাদ বাকি কাজ তো ছোট করেছে। ব্যাস, অমনি সব দোষটা আমার উপরে দিয়ে দিলে। পরোটা ভালো না মাখা হলে আর ভালো না বেলা হলে কি করে ভাজাটা হবে শুনি? দেখো, এই শুধু শুধু আমার দোষ দিও না তো। যা হয়েছে না তোমাদের দুজনের জন্যই হয়েছে। এভাবেই তিন বৌমা একে অপরকে দোষারোপ করতে থাকে। তিনজনের এই ঝগড়া দেখে অপর্ণা দেবী তিনজনকে থামান আর বলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে তোমরা ঝগড়া করো না, যা হয়েছে আমরা খেয়ে নেব। হ্যাঁ বৌমা, প্রথম প্রথম রান্না একটু এরকম হয়ে থাকে। তোমার শাশুড়িও যখন প্রথম প্রথম রান্না করতো এইরকমই হতো, কখনো কাঁচা কখনো নুনে পোড়া। তাই এসব নিয়ে ঝগড়াঝাটি করো না। শ্বশুর শাশুড়ির কথা শুনে তিনজনে যে যার ঘরে চলে যায়। পরের দিন রান্নাঘরে তিনজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। দেখো, কালকের পরোটা খারাপের জন্য না তোমরা দুজনই দায়ী। শুধু শুধু আমার উপরে দোষ চাপালে হবে না। আজ থেকে আমি তোমাদের সাথে রান্নাই করব না, আমরা আলাদা রান্না করব। আমার তো কোনো দোষই ছিল না, তাও আমাকে এতগুলো কথা শুনতে হলো। আমিও না তোমাদের দুজনের সঙ্গে রান্না করতে পারবো না। আমি সব থেকে কঠিন কাজটা নিয়েছিলাম, আর তাতেও কোনো রকমের প্রশংসা পাইনি। আজ আমি নিজেই রান্না করবো আর নিজেই প্রশংসা নেব। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে তোমরা দুজনে আমার থেকে ভালো রান্না করতে পারো, তাহলে সবাই মিলে একটা কম্পিটিশন হয়ে যাক। চলো, আমরা তিনজনে মিলে পরোটা তৈরি করব, আর যার পরোটা সব থেকে ভালো হবে সেই হচ্ছে সব থেকে ভালো রাঁধুনি। বলো, রাজি আছো? অবশ্যই রাজি আছি। এভাবেই তিন বৌমা রাজি হয়ে যায় এবং তিনজনে মিলে পরোটা তৈরি করা শুরু করে। যেখানে বড় বৌমা টুম্পা হার্ট শেপের পরোটা তৈরি করে, মেজ বৌমা মনি একেবারে গোল সুন্দর পরোটা তৈরি করে। অন্যদিকে ছোট বৌমা মৌসুমী বিভিন্ন দেশের ম্যাপের মতো পরোটা তৈরি করে। এরপর তিনজন পরোটা নিয়ে গিয়ে টেবিলে সাজিয়ে রাখে। আরে বৌমা, এই এতগুলো পরোটা, এত পরোটা কি খাবে গো? আমরা 8 জন সদস্য, আর তোমরা 28 জনের খাবার রান্না করেছো। মা, আসলে আমরা দেখতে চাইছিলাম যে কে সব থেকে ভালো পরোটা তৈরি করতে পারে, সেজন্য একটু বেশি পরোটা তৈরি হয়ে গেছে। দেখো বৌমা, তোমরা নিজেদেরকে প্রমাণ করার চক্করে না 1 সপ্তাহের খাবার একদিনেই শেষ করে ফেলছো। এভাবে খাবার নষ্ট করলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। মা, আজকের জন্য ওসব বাদ দিন প্লিজ। আপনারা পরোটাটা খেয়ে বলুন তো কারটা সব থেকে ভালো হয়েছে, আর বলুন তো কোনটা কে করেছে। এই হার্ট শেপ পরোটাগুলো নিশ্চয়ই টুম্পা বানিয়েছে। আমি জানি, আমাদের তো লাভ ম্যারেজ, তাই জন্যই ও এরকম পরোটা করেছে। তুমি একদম ঠিক ধরেছো, এই হার্ট শেপের পরোটাটা আমি করেছি। মা, এই পরোটাগুলো খান তো, আপনার মন ভালো হয়ে যাবে। এই পরোটাগুলো নিশ্চয়ই বৌমা করেছে। মেজো বৌমা, তোমার হাতে পরোটা খুবই সুন্দর হয়, একেবারে পুরো গোল গোল। কেমন করে তুমি সব পরিপাটি করে রাখো? এই পরোটাগুলোও সেরকম পরিপাটি হয়েছে। ধন্যবাদ বাবা, আমি জানতাম আমার হাতে তৈরির পরোটা সবার খুব ভালো লাগবে। ছোট বৌমা, এই পরোটাগুলো এরকম কেন গো? একটাও তো গোল হয়নি। এগুলো দেখে মনে হচ্ছে এগুলো মানচিত্র হয়েছে। আপনি একদম ঠিক ধরেছেন মা, এগুলো মানচিত্রই। আসলে আমি ভাবলাম শুধু খাওয়া কেন হবে, পরোটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি দেশের ম্যাপটাকে একটু শিখে যাই তাহলে তো বেশ ভালোই হবে বলুন। সেজন্যই আমি বিভিন্ন দেশের ম্যাপের মতো করে পরোটা তৈরি করেছি। দেখুন, এই পরোটাটা হলো চায়না, আর এটা হলো জাপান। তোমরা যে কি করছো তা তোমরাই জানো। মা, এবার আমার পরোটাগুলো খেয়ে দেখুন তো, আর হ্যাঁ বলুন তো কারটা সব থেকে ভালো হয়েছে। তোমাদের তিনজনের হাতের পরোটা প্রায় একই হয়েছে,
তাই কাউকে সেরা বলা যাবে না। চেষ্টা চালিয়ে যাও, তোমরা আরো ভালো করতে পারবে। এই কথা শুনে তিন বৌমার কিছুই বলে না, কিন্তু মাঝে মাঝেই তারা এই ধরনের কম্পিটিশন করতে থাকে, যাতে করে শাশুড়ির চিন্তা বাড়ে। কারণ এই কম্পিটিশন করতে গিয়ে প্রচুর জিনিসপত্র নষ্ট হতো। এমনই কয়েকদিন কেটে যায়। একদিন সুপর্ণা দেবী বাড়ি থেকে ফিরে এসে হাসি হাসি মুখে তিন বৌমাকে ডেকে বলেন, বৌমা, তোমরা সব কোথায় গো? এখানে শোনো, তোমাদের জন্য একটা সুখবর আছে। তিন বৌমা শাশুড়ির কাছে ছুটে আসে এবং সুখবর জিজ্ঞাসা করে। তোমরা তিনজন সবসময় কম্পিটিশন করো তো, আর জানতে চাও তো কে সব থেকে ভালো রাঁধুনি? তোমাদের জন্য এই সমস্যার একটা ভালো সমাধান পাওয়া গেছে। কয়েকদিনের মধ্যেই জানা হয়ে যাবে যে তোমাদের মধ্যে কে সব থেকে ভালো রাঁধুনি। তাই নাকি মা? তা কি করে এটা জানা যাবে? এই দেখো, আমাদের পাড়ায় কুকিং কম্পিটিশন হবে। বাইরে থেকে লোকজন আসবে, সবাই তাদের সামনে রান্না করবে, আর যে জিতবে তাকে 2 লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে। পাড়ার তো প্রত্যেকটা ঘর থেকে সবাই নাম দিয়েছে। আমিও তোমাদের তিনজনের নাম জমা দিয়ে এসেছি। আর মাত্র 10 দিন বাকি। তোমরা তিনজনে ভালো করে প্র্যাকটিস করো, বুঝলে? যে জিতবে সে যেমন 2 লক্ষ টাকা পাবে, তেমনি সব থেকে ভালো রাঁধুনির খেতাবটাও সে পাবে। তাই তোমাদের এই রোজের ঝামেলাটাও মিটে যাবে। শাশুড়ির কথা শুনে তিন বৌমা সেরা রাঁধুনির খেতাব জেতার জন্য প্রাণপণ চেষ্টা করে। সবকিছু ছেড়ে তারা নিজেদের রান্না বান্নায় ফোকাস করে। দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলে আসে। পাড়ার সবাই যে যার মতো রান্না করে। এদিকে সুপর্ণা দেবী তিন বৌমা তাদের বিখ্যাত পরোটা তৈরি করে। কম্পিটিশনের জাজ সবার রান্না পরীক্ষা করার পর ঘোষণা করেন, অনেক অপেক্ষার পর আমরা সবাই মিলে আজ এই প্রতিযোগিতার বিজয়ী কম্পিটিটর অর্থাৎ সেরা রাঁধুনির নাম ঘোষণা করতে চলেছি। দেখুন, আপনারা প্রত্যেকে খুব ভালোই পারফর্ম করেছেন। এর মধ্যে থেকে আমরা 3 জন রাঁধুনি তৈরি খাবারকে বেছে নিয়েছি। এই 3 ধরনের খাবার শুধু খাবার নয়, এর মধ্যে আরো অনেক কিছু লুকিয়ে আছে। একদম ঠিক কথা। প্রথম হলো এই হার্ট শেপের পরোটা। পরোটাটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত, তাই এটাকেই আমরা পছন্দ করেছি। দ্বিতীয় হলো এই গোল পরোটা। পরোটা দেখে মনে হচ্ছে এটা একেবারে কাঁটা কম্পাস বসিয়ে শেপ বানানো হয়েছে। হাতের পরোটা কখনো এত পারফেক্ট হতে পারে না, আর এটি খেতেও অসম্ভব সুন্দর। আর 3 নম্বর হলো এক অদ্ভুত পরোটা। প্রথমে তো আমরা দেখে এটা বুঝতেই পারছিলাম না, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা আমাদের ওয়ার্ল্ড ম্যাপ। খাবারের মধ্যে দিয়ে শিক্ষাকে ফুটিয়ে তোলা হয়েছে। অসম্ভব সুন্দর কারিগরি। রান্না যদি একটা শিল্প হয়, তাহলে এই রান্নার শিল্পীরাও খুব ট্যালেন্টেড। এভাবেই জাজেরা সুপর্ণা দেবীর বৌমাদের হাতের পরোটা সুনাম করে। তারা সবাই খুব ভয়ে ভয়ে অপেক্ষা করতে থাকে যে প্রথম পুরস্কার কে জিতবে। ঠিক তখনই আবার ঘোষণা হয়, দেখুন, এই 3 জন রাঁধুনির রান্না কারোর থেকে কোনো অংশে কম বেশি নয়। এখানে বিচার করা খুবই কঠিন। তাই আমরা সবাই মিলে এটা ঠিক করেছি যে 3 জনকে পারফেক্ট রাঁধুনি এবং সেরা রাঁধুনির খেতাব দেওয়া হবে। আর পুরস্কার 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। মিসেস টুম্পা, মিসেস মনি এবং মিসেস মৌসুমী, আপনারা প্লিজ স্টেজে চলে আসুন। আপনাদের পুরস্কারটা নিয়ে যান। এরপর সুপর্ণা দেবী 3 বৌমাকে স্টেজে ডাকা হয় এবং 3 জনকে সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয়। 3 জনে খুবই খুশি হয়ে যায়। তারা বুঝতে পারে যে রান্নাতে কেউ কারোর থেকে কোনো অংশে কম নয়। এরপর বাড়ি ফিরে এসে তারা আর রান্না নিয়ে একে অপরের সাথে ঝগড়া করতো না। সুপর্ণা দেবী তাদেরকে বুঝিয়ে বলেন যে তারা প্রত্যেকে যেন কাজ ভাগ করে নেয় এবং অযথা খাবার দাবার নষ্ট না করে। শাশুড়ির কথা শুনে 3 বৌমা মিলেমিশে রান্না করে সবার মন জয় করে নেয়। সায়নী তার বাবা অর্জুন বাবু এবং মা রুমা দেবীর সঙ্গে মতিপুর নামক গ্রামে বাস করত। সায়নী তার বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় অর্জুন বাবু তাকে খুবই আদর যত্নে বড় করে তুলেছিল, যার ফলে সে খুবই অলস প্রকৃতির হয়ে উঠেছিল। এমনই একদিন সায়নীর মা রুমা দেবী তাকে বলে, এই সায়নী, যা তো, আজ বিকেলের চাটা তুই কর। এখন তুই কেমন চা করতে শিখেছিস আমি দেখি। রোজই তো আমি তোকে চা বানিয়ে খাওয়াই, আজ আমি তোর হাতের তৈরি চা খাবো। কি, আমি চা বানাবো? কিন্তু সে তো অনেক ঝামেলার। প্রথমে জল নিয়ে আসো, তারপরে চিনি খোঁজো, চা গুঁড়ো, দুধ, আরো কত কি। এখন তোমার চা বাদে অন্য কিছু খেতে মন গেল না? বাহ, ভারী আমার রাঁধুনি মেয়ে গো। যে সামান্য চায় এত পরিশ্রম খুঁজে পাই, তাকে দিয়ে আমি নাকি আবার বিরিয়ানি তৈরি করব। ওহ, তুমি একটু চুপ করো তো।
আমার যখন প্রয়োজন হবে আমি ঠিক শিখে নেব, এখন আমি পারবো না। ওকে? হ্যাঁ, তা পারবে কেন? শুধু ফ্রেন্ডদের সাথে সারাদিন হই হই আর পার্টি করতেই পারবে। কাজের বেলায় অষ্টরম্বা সে আবার নাকি নিজে নিজেই রান্না শিখে নেবে, যত সব। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে অর্জুন বাবু আসে ও সে তাদের কথাবার্তা শোনার পর বলে, এই যে রুমা, সায়নী তো ঠিকই বলছে। ও এখন কেন চা করতে যাবে? তুমি কি চা তৈরি করতে পারো না নাকি যে আমার মেয়েকে চা বানাতে বলছো? হঠাৎই অর্জুন বাবু সেখানে এসে এরকম বললে রুমা দেবী তখন খুবই রেগে যায় ও সে রাগ দেখিয়ে বলে, এই যত কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য এই মেয়েটা এত আস্কারা পেয়েছে। আচ্ছা আমি বলি কি, মেয়েটাকে আর কতদিনই বা এইভাবে বাড়িতে বসিয়ে কাজ কাম না করি রানীর মতো রাখবে? এবার তো বিয়ে দিতে হবে নাকি? শ্বশুর বাড়িতে তো আর এভাবে বসে বসে খাওয়াবে না। কেন, ও শ্বশুর বাড়িতে খাওয়াবে না কেন? ও শ্বশুর বাড়িতে কাজের লোক থাকবে আর কাজের লোকেরাই সব কাজ করবে। আমার মেয়ে এখানে যেমন থাকে ওখানেও তেমনই থাকবে, বুঝেছো? কি শ্বশুর বাড়িতে কাজ করবে না মানে? যেখানে রানী রাজকুমারীদের শ্বশুর বাড়িতে গিয়ে কিছু না কিছু কাজ করতে হয়, সেখানে তোমার মেয়ে তো কোন ছাই। ও মা, তুমি একটু চুপ করো তো, সব সময় শুধু কাজ আর কাজ। আর হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আমি বিয়ে টিয়ে করবো না, ওকে? এই বলে দিলাম। বিয়ে করবে না? বিয়ে করবি না তো কি করবি? সারা জীবন এই বাড়িতে থাকবি? গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর মাত্র 1 বছর বাকি আছে, তারপর আমি পাত্র দেখে তোর বিয়ে দিয়ে দেবো, এই বলে রাখলাম। এই বলে রুমা দেবী সকলের জন্য রান্নাঘরে চা করতে চলে যায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। রুমা দেবী শত চেষ্টা করেও নিজের মেয়ে সায়নীকে দিয়ে সংসারের কোনো কাজই শেখাতে পারে না। এভাবেই দেখতে দেখতে 1 বছর অতিক্রম হয়ে যায়। এমনই একদিন রুমা দেবী অর্জুনবাবুকে বলে, এই যে শুনছো, মেয়ের তো পড়াশোনা শেষ হয়ে গেল, এবার তো বিয়ে দিতে হবে না? তুমি তোমার মেয়েকে সারা জীবন বাড়িতেই রেখে দেবে ভেবে রেখেছো? ওহ রুমা, তুমিও না এমন কথা বলো। আমি চাইলেও কি আমার মেয়েকে বাড়িতে রেখে দিতে পারবো? একদিন না একদিন ওর তো বিয়ে দিতেই হবে, আর এটাই তো সংসারের নিয়ম। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমি ঘটক মশাইকে এই ব্যাপারে আগে থেকেই বলে রেখেছিলাম। ঘটক মশাই একটা ভালো পাত্রের সন্ধানও দিয়েছে, ছেলেটা নাকি সরকারি চাকরি করে। তুমি বরং কাল একবার গিয়ে ঘটক মশাইয়ের সঙ্গে যোগাযোগ করো। আসলে রুমা দেবী ঠিকই বলছিল, আর তার কথা মতোই ঘটক হরিদাসবাবু অর্ণব নামের ভালো পাত্রপক্ষের সন্ধানও দেয়। এরপর কিছুদিনের মধ্যেই সায়নীর অর্ণবের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পর সায়নী অর্ণবের সঙ্গে তার শ্বশুরবাড়ি চলে যায়। এরপর অর্ণবের মা অনিলা দেবী সায়নীকে বরণ করে বাড়িতে তোলে ও সে বলে, এই যে বৌমা, যাও গিয়ে রেস্ট নিয়ে নাও। সারাদিন তোমার অনেক পরিশ্রম হয়েছে, কাল আবার তোমাকে ভোরে উঠতে হবে, আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তোমাকে সকলের জন্য রান্না করতে হবে। অনিলা দেবী সেদিন এভাবেই সায়নীকে তাদের বাড়ির রীতিনীতি বোঝাতে থাকে, যেগুলো শোনা মাত্রই সায়নী মনে মনে ভাবে, কি এখন সকলের জন্য রান্না করতে হবে নাকি? তাও আবার ভোরে উঠে? হে ঈশ্বর, আমি তো রান্নার কিছুই জানি না। ভেবেছিলাম শ্বশুরবাড়িতে এসে রান্না শিখে নেব, এ তো দেখছি রান্না শেখার আগেই আমাকে রান্নাঘরে যেতে বলছে। হ্যাঁ, আমি বরং কাল সকালে মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নেব রান্না কিভাবে করতে হয়। কি হলো বৌমা, তুমি চুপ হয়ে গেলে যে? তুমি রান্না টান্না জানো তো নাকি জানো না? হ্যাঁ মা, আমি সব কিছুই জানি, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি কাল ভোরে উঠে সকলের জন্য রান্না করে নেব। এমনিতেও আমি আমাদের বাড়িতে সব রান্নাই করতাম। সায়নীর কথা শুনে অনিলা দেবীর তখন চিন্তা দূর হয়ে যায়। এরপর সায়নী সেদিন অর্ণবের সঙ্গে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সায়নী ভোরে উঠে রান্নাঘরে যায়। এরপর অনিলা দেবী বলে, এই যে বৌমা, তুমি আমার জন্য আগে একটা অমলেট আর 2টো ব্রেড দিয়ে যাও তো, আমার সকালে ওষুধ খাওয়ার আছে। হ্যাঁ মা, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। হ্যাঁ বৌমা, আর একটু ঝাল মশলা কম দেবে, আমার আবার হজমের সমস্যা আছে, বুঝেছো? এখন বলে তো দিলাম, কিন্তু আমি এখন অমলেট কিভাবে করব? আমি তো এর আগে কোনোদিন করিনি। এতদিন মা অমলেট করে দিত, আমি শুধু খেয়ে এসেছি। হ্যাঁ, আমি বরং মাকে একবার কল করে জিজ্ঞাসা করি কিভাবে অমলেট করে। এই বলে সায়নী তার মা রুমা দেবীকে কল করে বলে, হ্যালো মা, বলছি অমলেট কি করে করে গো? একটু অমলেটের রেসিপিটা বলো তো। অমলেটের আবার কি রেসিপি? ওই জন্য বারবার বলেছিলাম বিয়ের আগে একটু রান্নাটা শেখ। এখন আমাকে জিজ্ঞাসা করছিস কেন? আগে তো বেশ বলতিস আমি সব পারি। ওহ মা, তুমি এখন এভাবে আমাকে জ্ঞান দিও না, আমি সব করে নেব ঠিক, তুমি শুধু একবার বলে দাও। আর যদি না বলো তাহলে আমি ইন্টারনেট থেকে জেনে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি বলছি। তুই বরং আগে কড়াইতে একটু তেল আর পরিমাণ মতো লবণ দে,
তারপর গরম হয়ে গেলে ডিম ভেঙে দিয়ে দিবি। তারপর ডিমটাকে একটু এপিটোপিট করে তুলে নিবি। ও আচ্ছা আচ্ছা, আর বলতে লাগবে না, আমি বুঝে গিয়েছি। অমলেট করা তো খুবই সহজ দেখছি, শুধু আমি ট্রাই করিনি বলে তাই। হ্যাঁ, সে তো আমিও জানি অমলেট করা সহজ, কিন্তু খেয়াল রাখবি আর ডিমটাকে একটু সাবধানে উল্টাবি, না হলে ভেঙে যাবে। হ্যাঁ মা, তোমাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না। মা, এবার ফোন রাখছি। এই বলে সায়নী রুমা দেবীর কথা মতোই অমলেট করা শুরু করে। কিছুক্ষণ পর সায়নী তার শাশুড়ি অনিলা দেবীর জন্য অমলেট আর ব্রেড নিয়ে যায়। এরপর অনিলা দেবী বলে, এ কি বৌমা, এটা অমলেট হয়েছে না ডিমের ভুজিয়া? তুমি কি অমলেট করা জানো না? আর শোনো, আজ দুপুরে একটু ভেজ বিরিয়ানি করবে আর একটু সঙ্গে মিষ্টিও কিছু বানাবে। ও আচ্ছা ঠিক আছে মা, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, একটু ভালো করে বানিও, অর্ণব ভেজ বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। দেখো ভেজ বিরিয়ানি যেন খাওয়া যায়, আবার এখনের মতো অমলেটকে ভুজিয়া না করে ফেলো। বলে তো দিলাম, কিন্তু বানাবো কি করে? হ্যাঁ, আমি বরং ইউটিউবে একটু ভেজ বিরিয়ানি বানানোর রেসিপি দেখি। এরপর সায়নী ইউটিউবে ভেজ বিরিয়ানি রেসিপি দেখতে থাকে। কিছুক্ষণ পর সায়নী ইউটিউবে রেসিপি দেখে ভেজ বিরিয়ানি বানিয়ে ফেলে। আমি বরং একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এরপর সায়নী নিজের বানানো ভেজ বিরিয়ানি টেস্ট করে বলে, ইস, এটা ভেজ বিরিয়ানি হয়েছে, কি বাজে টেস্ট। শাশুড়ি মাকে এটা তো খেতে দিলেই বলবেন, এটা তো গরু ছাগলেও খাবে না, এখন আমি কি করি? এরপর সায়নী ভাবতে ভাবতে একটা উপায় বার করে ফেলে। আমি বরং পাশের রেস্টুরেন্ট থেকে ভেজ বিরিয়ানি কিনে নিয়ে আসি, শাশুড়ি মা বুঝতেও পারবে না এটা ঘরে বানানো নাকি রেস্টুরেন্টের বানানো। আর যতদিন না পর্যন্ত রান্না শিখছি ততদিন রেস্টুরেন্ট থেকেই খাবার কিনে নিয়ে যাব। এরপর সায়নী রেস্টুরেন্ট থেকে আনা বিরিয়ানি অনিলা দেবী এবং অর্ণবকে খেতে দেয়। আরে বাহ সায়নী, তুমি তো খুব ভালো ভেজ বিরিয়ানি বানাতে পারো। এটা খেয়ে একেবারে রেস্টুরেন্টের খাবারের মতোই মনে হচ্ছে। এভাবেই বেশ কিছুদিন অতিক্রম হয়ে যায়। এদিকে সায়নী প্রায় প্রতিদিনই বাড়িতে রান্না না করে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসে। এমনই একদিন হঠাৎ অনিলা দেবী অসুস্থ হয়ে পড়ে। এরপর অর্ণব ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। আসলে ওনার ফুড পয়জন হয়েছে। আমার তো মনে হচ্ছে এই বয়সেও উনি বাইরের খাবার খান। না না, সেটা কি করে হয়? মা তো কোনোদিনই বাইরের খাবার খান না। হ্যাঁ ডাক্তারবাবু, আমি কেন, আমাদের বাড়ির কেউই বাইরের খাবার খায় না। কিন্তু আমার তো মনে হচ্ছে এটা রেগুলার খাওয়ার জন্যই হয়েছে। এবারে দেখুন আপনাদের ব্যাপার, আপনারা যখন বলছেন সেখানে আমার কিছু বলার নেই। ডাক্তারবাবুর কথা শুনে সায়নীর বুঝতে অসুবিধা হয় না যে অনিলা দেবীর শরীর অসুস্থ হওয়ার আসল কারণটা কি। এরপর সায়নী অর্ণবকে সমস্ত কথা বলতে থাকে। কি, তুমি এতদিন আমাদের রেস্টুরেন্টের খাবার খাওয়াচ্ছিলে? আর তুমি রান্না করতে পারো না আমাদের বললেই তো পারতে। এভাবে রেস্টুরেন্ট থেকে খাবার আনানোর কি প্রয়োজন ছিল? আসলে আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই আমি রান্না শিখে নেব, তাই কয়েকটা দিন। ওহ, আচ্ছাই মুশকিল তো। তাই বলে তুমি মায়ের বয়সের দিকে একটু লক্ষ্য রাখবে না? এখন তো মায়ের বয়স হয়েছে, আর এইভাবে বাইরে রেস্টুরেন্টের স্পাইসি খাবার খেলে মায়ের তো শরীর খারাপ করবে। এটুকুও তোমার মাথায় বুদ্ধি নেই নাকি? তুই এভাবে বৌমাকে বকিস না, ও ভুল করে ফেলেছে। আমি সুস্থ হয়ে নিজের হাতে বৌমাকে রান্না শেখাবো, দেখবি সায়নী খুব তাড়াতাড়ি রান্না শিখে যাবে। এরপর অনিলা দেবী সুস্থ হয়ে গেলে সায়নীকে নিজের হাতে রান্না শেখায়। কয়েকদিনের মধ্যেই সায়নী খুব ভালো রান্না করতে শিখে যায়। এরপর থেকে সায়নী নিজের হাতেই রান্না করে এবং তারা সকলে মিলে হাসি খুশিভাবে থাকতে শুরু করে।